প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মাল্টিমিডিয়া অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পারবে এবং বাড়িতে বসে অধ্যয়ন করবে। প্রথমে আমরা কিছু চিত্র দেখে নিই, আর চিত্রগুলো দেখে তোমরা কি বুঝতে পারো এটা বলবে। 1 নং চিত্র দেখে কি দেখতে পাচ্ছি আমরা? 1 নং চিত্রে নদীর ঘাটে অনেক লোকজন দেখতে পাচ্ছি। 2 নং চিত্রে কি দেখতে পাচ্ছি? 2 নং চিত্রে অন্য একটি জায়গা দেখতে পাচ্ছি। 3 নং চিত্রে কি দেখতে পাচ্ছ? 3 নং চিত্রে একটি বাজার দেখা যায়। 4 নং চিত্রে কি দেখতে পাচ্ছ? 4 নং চিত্রে নতুন একটি গ্রাম মনে হচ্ছে। চিত্রগুলো দেখে কি বুঝতে পেরেছ আজকের আলোচনার বিষয় কি নিয়ে হতে পারে? আজকের আলোচনার বিষয় নতুন জায়গা ও প্রকৃতি নিয়ে হতে পারে। তাহলে আজকের কবিতা নতুন দেশ। আমাদের আজকের পাঠের যে কবিতা নিয়ে আমরা আলোচনা করব, এই কবিতাটি হচ্ছে নতুন দেশ। নতুন দেশ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা বইটি সামনে নিয়ে নতুন দেশ কবিতাটি খোলো এবং আমার সাথে ধরবা, আশা রাখি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা কবি পরিচিতি বলতে পারবে। নতুন দেশ কবিতায় যে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে তা লিখতে পারবে। শিশু মনে অজানা পৃথিবীকে জানার যে আকুতি প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ করতে পারবে। এসো আমরা প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7 মে জন্মগ্রহণ করেন। তার পড়াশোনা জোড়সাঁকোর ঠাকুর পরিবারে পড়াশোনা করেন। তিনি নিয়মিত প্রাতিষ্ঠানিক স্কুলে প্রাতিষ্ঠানিক শিক্ষা তার হয়নি, কারণ তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করতে পারেননি। 17 বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন। 1913 সালে তিনি তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলির কাব্যের জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন। তার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার মৃত্যু হয় 1941 সালের 7 আগস্ট। তিনি সাহিত্যাঙ্গনের অনেকগুলো ক্ষেত্রে পদচারণা করেছেন, যেমন কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত ইত্যাদি। আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যেটা আমরা প্রতিদিন আমাদের সমাবেশে আমরা পড়ে থাকি। এসো আমরা এবার শব্দার্থগুলো দেখি। প্রথমে হচ্ছে ভাটা। ভাটা শব্দের অর্থ চাঁদ ও সূর্যের শক্তির আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে বলে ভাটা। এরপরে আপিস। আপিস হচ্ছে অফিস শব্দের একটি কথ্য রূপ। এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের কবিতাটি আমার সাথে পড়বে, আশা করি। তোমরা কবিতাটি ধরো। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে। এখানে শিশুর যেই কথা বলতেছে যে নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, নাইতে যখন যাই, যখন সে গোসল করতে যায়, প্রতিদিন গোসল করতে যায় নদীতে, আর সে নদীতে নৌকা ঘাটে বাঁধা থাকে, সেটা প্রতিদিনের চিত্র দেখতে পায়। আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে, মাঝ নদীতে নৌকা কোথায় চলে ভাটার টানে। আজকে গোসল করতে গিয়ে সেখানে দেখতেছে যে ভাটার টানে নৌকা মাঝ নদীতে চলে গেছে। তাহলে এখানে
একটা একক কাজ যে ভাটার টানে নৌকা ভেসে গেলে চিন্তার কারণ কি? নৌকা নিয়ে মাঝিরা তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য এক দেশ থেকে এক দেশে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এখন ভাটার টানে নৌকা যখন ভেসে চলে গেল তখন মাঝিবিহীন নৌকা তার গন্তব্য কোথায়, কোথায় গিয়ে সে পৌঁছবে তার কোনো ঠিকানা নেই। আর ঠিকানা না থাকাটাই এখানে চিন্তার কারণ। জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে, সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে। এই নৌকা কোথায় গিয়ে থামবে, তার পৌঁছা কোথায় শেষ হবে, সেখানে কেমন মানুষগুলোর আচার আচরণ, তাদের স্বভাব, তাদের প্রকৃতি, তাদের বৈশিষ্ট্য, জীবনযাপন পদ্ধতি এগুলো কেমন, এগুলো জানার জন্য শিশু মনের আকুতি প্রকাশ পেয়েছে। থাকি ঘরের কোণে সাধ জাগে মোর মনে, অমনি করে ভেসে ভাই নতুন নগর বনে। থাকি ঘরের কোণে বলতে এখানে যে ঘরের মধ্যে আবদ্ধ থাকার কথাটাই বোঝানো হয়েছে। ঘরের মধ্যে আবদ্ধ থেকে তার মনের মধ্যে সাধ জাগে, যে নৌকা যেমন ভেসে চলে যায় মাঝ নদীতে বিভিন্ন স্থানে, তেমনি করে শিশু মনের আকুতি সে নতুন নগরে, নতুন স্থানে, নতুন দেশে, নতুন প্রকৃতির মধ্যে সে যেতে চায়, তার মনে সাধ জাগে। দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের একটা চিত্র অঙ্কন করা হয়েছে, যে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে, সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে। নারিকেলের যে গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে, এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙ্গে ঢিঙ্গিয়ে যাওয়া কেউ তা পারে না যে। যে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, পাহাড়গুলো এত উঁচু উঁচু থাকে যে পাহাড় মনে হয় যেন নীল আকাশের মাঝে বিলীন হয়ে গেছে। আর বরফ ভেঙ্গে ডিঙ্গিয়ে যাওয়া, বরফের পাহাড়গুলো ডিঙ্গিয়ে কেউ সেটা ডিঙ্গিয়ে যেতে পারবে না, তার মনে এটাই মনে হয়। তাহলে এখানে জোড়ায় কাজ আছে, তোমরা বাড়িতে যার যার বাড়িতে সেটা করে নিবে, যে প্রাকৃতিক সৌন্দর্য সকলের মনকেই নাড়া দেয় কেন। মানুষ জন্মগতভাবেই কৌতূহলী, প্রকৃতির প্রতিটি বিষয় নিয়েই মানুষের জিজ্ঞাসা। নতুন দেশ কবিতায় এরকমই, যে ছেলেটির মধ্যেও কৌতূহল ও প্রকৃতির রহস্য উন্মোচন করার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। এবং প্রকৃতির মধ্যে যে নারিকেলের বন, সাগর, পাহাড়, এই সব কিছুই সকলের মনকে নাড়া দেয়, কারণ প্রকৃতির মাঝেই মানুষ প্রকৃত আনন্দ খুঁজে পায়। কোন সে বনের তলে নতুন ফুলে ফলে, নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। এখানে প্রাকৃতিক সৌন্দর্যের যে নতুন ফুলে ফলে, নতুন নতুন ফুল, নতুন নতুন ফল এবং নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে। কত রাতের শেষে নৌকা যে যায় ভেসে, বাবা কেন আপিসে যায় না নতুন দেশে। এখানে শিশুর মনে এই আকুতি প্রকাশ পেয়েছে, যে প্রতি রাতের শেষেই নৌকাগুলো ভেসে যায় নতুন স্থানে, নতুন দেশে, নতুন জায়গায়, কিন্তু বাবা প্রতিদিন ঘুম থেকে উঠে অফিসে যায়, কিন্তু নতুন দেশে যায় না। নতুন দেশে বাবার না যাওয়ার যে আক্ষেপ প্রকাশ পেয়েছে, যে বাবা তো প্রতিদিন অফিসে যায়, বাবা নতুন দেশে যায় না। তাহলে নতুনকে জানার কৌতূহল, নতুনকে জানার, নতুন সভ্যতা, সংস্কৃতি, নতুন পরিবেশ, প্রকৃতি ইত্যাদি জানার আগ্রহ প্রকাশ পেয়েছে। দলগত কাজ, এটা প্রত্যেকে তোমরা বাড়িতে লিখে নিবে। কবিতায় ব্যবহৃত নতুন জায়গা ও জিনিসের একটি তালিকা প্রস্তুত করে আনবে। মূল্যায়ন। এই কবিতাটি পাঠ শেষে আমরা কি শিখতে পারলাম? নৌকা কোথায় বাঁধা আছে? নৌকা নদীতে বাঁধা আছে। এই ছবিটি কার
ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন দেশ কবিতায় শিশু মনের কোন আকুতি প্রকাশ পেয়েছে? নতুনকে জানার, অদেখাকে দেখার, মন খুলে হেসে বেড়ানো। তাহলে এই তিনটি উত্তর, নতুনকে জানার, অদেখাকে দেখার, মন খুলে হেসে বেড়ানোর। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কার লেখা? গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি কবি পরিচিতির মধ্যেই বলেছিলাম যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তোমরা অবশ্যই এই বিষয়টি মনে রাখবে। তাহলে আজকের বাড়ির কাজ, নতুন দেশ কবিতার মূল ভাব লিখে নিয়ে আসবে। তোমরা নতুন দেশ কবিতার মূল ভাব বাড়িতে বসে শিখবে এবং লিখবে। আশা করি তোমরা বাড়িতে আবার এই কবিতাটি পড়বে এবং অধ্যয়ন করবে, বুঝবে। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা